তাহলে আই ইকুয়ালস টু কি? আই ইকুয়ালস টু কিউ বাই টি। কিউ মানে হচ্ছে চার্জ, যার ইউনিট হচ্ছে কুলাম্ব, টাইম যার ইউনিট হচ্ছে সেকেন্ড, কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার। সো 1 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু 1 কুলাম্ব পার সেকেন্ড। ওকে, আচ্ছা বলতো 1 মিলি কুলম্ব মানে কত কুলম্ব? মিলি, 1 মিলি কুলম্ব মানে কত কুলম্ব? আচ্ছা 1 মিলিমিটার মানে কত মিটার? 1 মিলিমিটার মানে কত মিটার? আচ্ছা 1 মিটার মানে কত মিলিমিটার? 1000। তাহলে 1 মিটার মানে যদি 1000 মিলিমিটার হয়, তাহলে 1 মিলিমিটার কত হবে? নিশ্চয়ই 1/1000 মিটার। তার মানে কত? 10⁻³ মিটার। তাহলে 1 মিলিকুলম মানে 10⁻³ কুলম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা বলতো 1 মাইক্রোকুলম মানে কি হবে? 1 মাইক্রোকুলম কি হবে? 10⁻⁻6 কুলম। লিখে নাও, 1 মাইক্রোকুলম ইকুয়ালস টু 10⁻⁻6 কুলম। আচ্ছা স্মলেস্ট ইউনিট অফ চার্জ কি বলতো? আচ্ছা স্মলেস্ট পসিবল চার্জ কি? স্মলেস্ট পসিবল চার্জ কি বলতো? চার্জ অফ কি? এলিমেন্টারি পার্টিকেল, চার্জ অফ ইলেকট্রন। ভেরি গুড। স্মলেস্ট পার্টিকেল পসিবল চার্জ হচ্ছে চার্জ অফ অ্যান ইলেকট্রন। আচ্ছা এটা ইলেকট্রনের চার্জ কত বলতো এনিওয়ান? ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ক্লিয়ার হয়েছে? তাহলে বলতো যে 1 ইলেকট্রনের চার্জ যদি হয় 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, তাহলে 1 কুলম্বে কতগুলো নাম্বার অফ ইলেকট্রন থাকবে? বল দেখি, 1 কুলম্বে কতগুলো নাম্বার অফ ইলেকট্রন থাকবে? না, বল। একটা ইলেকট্রনের চার্জ এত কুলম, তাহলে 1 কুলম্বে কত থাকবে? দেখো 1.6 into 10⁻⁻19 coulomb is the charge of 1 electron, or 1 coulomb is the charge of নিশ্চয়ই 1/1.6 into 10⁻⁻19 electrons। সো এটা কত হবে? এটা করলে 10⁻19/1.6 নাম্বার অফ ইলেকট্রনস, তার মানে 10/1.6 ইন্টু 10⁻18 নাম্বার অফ ইলেকট্রনস, তার মানে 6.25 ইন্টু 10⁻18 ইলেকট্রনস। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? দেখো কারো কি লিখতে অসুবিধা হচ্ছে বা দেখতে অসুবিধা হচ্ছে? তাহলে 6.25 ইন্টু 10⁻18 ইলেকট্রনস হলো। ওকে, আচ্ছা তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে আমরা দুটো জিনিস জানবো। বলতো কন্ডাক্টর কাকে বলে এনিওয়ান? গুড। তার মানে কন্ডাক্টর ইজ আ সাবস্টেন্স দ্যাট ক্যান কন্ডাক্ট। আমি প্রত্যেকের কাছ থেকে শুনতে চাইছি, মানে শুধু একজন রিপ্লাই দেবে এটা আমি চাইছি না। দ্যাট ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ইনসুলেটর কাকে বলে? দ্যাট ডাজ নট অ্যালাউ ইলেকট্রিসিটি টু পাস থ্রু দেম। দ্যাট ডাজ নট অ্যালাউ electricity to pass through them. Okay, insulator does not allow electricity to pass through them. আচ্ছা তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে মনে কর আমার একটা ইলেকট্রন আছে, যদি এক ইলেকট্রনটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে পাস করে এবং পাস করতে 10 সেকেন্ড টাইম নেয়, বলতো তার কত কারেন্ট হবে? কত কারেন্ট হবে? আমি প্রত্যেকের কাছে রেসপন্স চাইছি, কত কারেন্ট হবে? বল কত কারেন্ট হবে? যদি ইলেকট্রনটা এ থেকে বি এর মধ্যে 10 সেকেন্ডে যায়, কত কারেন্ট হবে? এনিওয়ান? চার্জ কত বলতো? কে যাচ্ছে? ইলেকট্রন যাচ্ছে। ইলেকট্রনের চার্জ কত? গুড। তার মানে আই হচ্ছে কিউ বাই টি। তো কিউ মানে ইলেকট্রনের চার্জ বাই টাইম,
ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব বাই টাইম হচ্ছে 10 সেকেন্ড। তাহলে কত হবে 1.6 ইন্টু 10⁻⁻20 অ্যাম্পিয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, আমাকে একটা কথা বল, যদি আমার 7খানা ইলেকট্রন এ থেকে বি অবধি যায়, 7 ইলেকট্রন, যেতে সময় নেয় 2 সেকেন্ড, কটা ইলেকট্রন যাচ্ছে? 7টা ইলেকট্রন, কত সময় নিচ্ছে? 2 সেকেন্ড। বলতো কারেন্ট কত হবে? ঝটপট, কারেন্ট কত হবে? আচ্ছা, আমরা টোটাল চার্জ বলতে পারবো কত হবে? টোটাল চার্জ কত হবে? টোটাল চার্জ কত হবে? এনিওয়ান? ওকে, বল কত হবে? 11.2। আচ্ছা, কতগুলো ইলেকট্রন যাচ্ছে? 7টা ইলেকট্রন। আসছি, আগে টোটাল চার্জ। টোটাল চার্জ তো এতটা ফ্লো করছে, তার মানে কি টোটাল চার্জ, প্রত্যেকের স্ক্রিনে দেখো, টোটাল চার্জ নিশ্চয়ই 7 ইন্টু চার্জ অফ 1 ইলেকট্রন। তাহলে 7, একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে এটাই তো টোটাল চার্জ। দেখো, না বুঝতে পারলে বলবে, এটাই টোটাল চার্জ। তাহলে টোটাল চার্জ কত? 7 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব বাই টাইম হচ্ছে 2 সেকেন্ড, রাইট? এটা কত হলো? 0.8। তাহলে 7 8 56, 7 ইন্টু 0.8, দ্যাট উইল বি 5.6। সো এটা কত হবে? 5.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কুলম্ব না, কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ড মানে কি হয়? অ্যাম্পিয়ার। সো 5.6 ইন্টু 10⁻⁻19 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়েছে? ধর বললাম এখান থেকে যে 3টে ইলেকট্রন এইখান থেকে এইখানে গেল, আর 4টে প্রোটন এইখান থেকে এইখানে গেল। ফার্স্টে বল টোটাল চার্জ কত? ঝমঝম না করে মুখে বল, কি করে বার করবি? এনিওয়ান, কি করে বার করবি? গৌরব বল, কি করে বার করবি? তাহলে টোটাল চার্জ কত হবে? কি করে বার করবি? টোটাল চার্জ হবে 3টে ইলেকট্রনের চার্জ। তাহলে 3টে নেগেটিভ চার্জ এই দিকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে, রাইট? দেখ, পজিটিভ চার্জগুলো কি এ থেকে বি যাচ্ছে না বি থেকে এ যাচ্ছে? তাহলে সোজা যাচ্ছে না উল্টো যাচ্ছে? যদি উল্টো যায়, বি থেকে এ যায়, তাহলে কি হবে? প্লাস 4টে পজিটিভ চার্জ। ক্লিয়ার হলো কথাটা? বোঝা গেল? যদি এ থেকে বি যেত তাহলে মাইনাস করতাম, যদি বি থেকে যাচ্ছে তাহলে কি করব? প্লাস করব। বোঝা গেল? নেগেটিভ যেদিকে যাবে, পজিটিভ যদি তার উল্টো দিকে যায় তাহলে প্লাস, নেগেটিভ যেদিকে যায় পজিটিভ যদি সেদিকেই যায় তাহলে মাইনাস। বোঝা গেল? এই প্লাস আর মাইনাস কি হবে সেটা এইভাবে ডিটারমাইন্ড হবে। এইটা ডিটারমাইন্ড হবে কোন দিকে যাচ্ছে। তাহলে ইফ সেম ডাইরেকশন দেন মাইনাস, ইফ ডিফারেন্ট ডাইরেকশন দেন প্লাস। ক্লিয়ার হচ্ছে কথাটা? আচ্ছা, তাহলে কারেন্ট কি হবে? টোটাল চার্জ বাই টাইম। চার্জ কত? 3টে ইলেকট্রনের চার্জ আর 4টে প্রোটনের চার্জ ডিভাইড বাই টোটাল টাইম যা লাগবে। ধরো এটা যেতে টোটাল টাইম লেগেছে 10 সেকেন্ড বাই 10। একটা ইলেকট্রনের চার্জ কত? 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। একটা প্রোটনের চার্জ কত রে? একটা প্রোটনের চার্জ কত? সেম। সো দ্যাট উইল বি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব ডিভাইড বাই 10। তার মানে কত হলো? 7 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইড বাই 10। তাহলে দ্যাট উইল বি 7 56, 56 দুগুণ হচ্ছে 112, 1.2 বাই 10 ইন্টু 10⁻⁻19, তাই না? তাই হচ্ছে তো। তাহলে এটা কত হবে? দ্যাট উইল বি 1.12 ইন্টু 10⁻⁻18 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হলো কথাটা? তার মানে ব্যাপারটা এইরকম যে আমার দুটো পয়েন্ট যদি থাকে, একটা পয়েন্ট এ একটা পয়েন্ট বি, যদি N1 খানা
পজিটিভ আয়ন এ থেকে বি অবধি যায়, যার প্রত্যেকটা চার্জ হচ্ছে কিউ প্লাস করে। তাহলে কি n1 পজিটিভ আয়ন, লিখতে থাকো, অফ চার্জ কিউ প্লাস ফ্লোজ ফ্রম এ টু বি। একইভাবে n2 খানা নেগেটিভ চার্জ, n2টা কিউ মাইনাস চার্জ, তাহলে n2 নেগেটিভ চার্জ কিউ মাইনাস ফ্লোজ ফ্রম বি টু এ। তাহলে টোটাল পজিটিভ চার্জ কত বলতো? টোটাল পজিটিভ চার্জ কত? n1 খানা পজিটিভ চার্জ যাচ্ছে, যার এক একটা কিউ প্লাস করে চার্জ রয়েছে, তার টোটাল পজিটিভ চার্জ কত? n1 খানা পজিটিভ চার্জ গেছে, এক একটা চার্জ, ধর একটা চার্জ প্লাস 10 করে, 7 খানা পজিটিভ চার্জ গেছে, কত হবে? গুড। তার মানে টোটাল পজিটিভ চার্জ হচ্ছে n1 ইন্টু কিউ প্লাস। টোটাল নেগেটিভ চার্জ কত? টোটাল নেগেটিভ চার্জ কত? n2 ইন্টু কিউ মাইনাস। একটা কথা বল, পজিটিভ আর নেগেটিভ একদিকে গেছে না উল্টো দিকে গেছে? উল্টো দিকে গেছে। তাহলে টোটাল চার্জ কত অ্যাড হবে? টোটাল চার্জ ফ্লোন অ্যাড হবে, দ্যাট ইজ n1 ইন্টু কিউ প্লাস প্লাস n2 ইন্টু কিউ মাইনাস, তাই না? তাহলে কি হবে? এটা হচ্ছে টোটাল চার্জ ফ্লোন। আচ্ছা, যদি এই পুরো ঘটনাটা ঘটে ইন টাইম টি, যদি পুরো ঘটনাটা ঘটে ইন টাইম টি, তাহলে কি হবে? কারেন্ট কি হবে? কারেন্ট I ইকুয়ালস টু n1 কিউ প্লাস ইন্টু কিউ মাইনাস ডিভাইড বাই টি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে এটা নিয়ে? কারুর কোনো কনফিউশন আছে? কারুর কোনো কনফিউশন আছে? আমি শুনতে পাচ্ছি না সবার কথা। ওকে, চলো, তাহলে এইটুকু আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, এবার করব কনসেপ্ট অফ পোটেনশিয়াল। এবার করব কনসেপ্ট অফ পোটেনশিয়াল। এটা বোঝার জন্য সব থেকে বেটার ওয়ে হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, এই কনসেপ্টটা আগে বুঝবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি আমরা জানি তো। ধর মনে কর এটা আমার একটা 3তলা বিল্ডিং, তাহলে এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, আর এটা কি? দিস ইজ গ্রাউন্ড ফ্লোর, রাইট? আমাকে একটা কথা বল, যে আমার এখান থেকে হাইট এইটুকু হচ্ছে h1, এইটুকু হাইট হচ্ছে h2, এইটুকু হাইট হচ্ছে h3, এই তিনটে হাইট না? আমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে জি, একটা মাসকে তুলতে চাইছি যার মাস হচ্ছে m, একতলায় তুলতে কতটা এনার্জি লাগবে? mgh। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি লাগবে mgh1, এখানে তুলতে কতটা লাগবে? জি গ্রাউন্ড ফ্লোর থেকে mgh2, এখানে তুলতে, তাই না? এটাও ক্লিয়ার হলো তো? এবার একটা জিনিস ভাব, ভালো করে বুঝতে হবে এটা। ধর আমার মাসটা 1 কেজি, জি এর ভ্যালু ধর 10, এইচ এর ভ্যালু ধর 3, তাহলে u1 কত হবে? 3 জুল। u2 কত হবে? h2 ধর 6, এটা 3, এটা 9, এটা কত হবে? 6 জুল। আর জি এর ভ্যালু 10 ধরেছি না, সরি, তাহলে এটা 30 জুল। তাহলে এটা কত হবে? 60 জুল। এটা কত হবে? 90 জুল, তাই না? এটা কতটা মাসকে নিয়ে যেতে? 1 কেজি। তাহলে এইভাবে ভাব যে এইটা ফর 1 কেজি মাস, যদি ফর 5 কেজি মাস হতো, u1 কত হতো? তাই 1 কেজি মাসের জন্য 30 জুল, 5 কেজি মাসের জন্য কত জুল? 150 জুল। এটা কত হতো 1 কেজি মাসের জন্য? 60 জুল। তাহলে 5 কেজির জন্য এটা কত হবে? 300 জুল। এটা কত হবে? 450 জুল, তাই না? তার মানে
আমি একটা হিসেব পাচ্ছি। কীরকম হিসেব পাচ্ছি? যে 1 কেজি মাসের জন্য যা হয় বাকিটা তার মাল্টিপল হয়ে যায়। তাই 1 কেজি মাসের জন্য যেটা পাচ্ছি এটাকে বলবো পোটেনশিয়াল। কি বলবো? আর যখন আমি মাসকে মেনশন করে দেব এটাকে বলবো পোটেনশিয়াল এনার্জি। আগে দেখ এটুকু বুঝেছিস কিনা। বোঝা গেল? একটা হাতিকে তুলতে চাইছিস আর একটা মশাকে তুলতে চাইছিস একতলার উপরে, দুজনের পোটেনশিয়াল সেম 30 জুল পার কেজি। তখন এটাকে লিখবো 30 জুল পার কেজি। হাতির ওজন 1 টন, তাহলে কত হয়ে যাবে? 30,000 জুল। তখন মশার ওজন হচ্ছে সামথিং মাইক্রোগ্রাম, তাহলে কত হয়ে যাবে? সামথিং হয়তো কিছু মিলিজুল হয়তো গিয়ে দাঁড়াবে। বোঝা গেল কথাটা? কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? তার মানে আমরা যেখানটায় যাব সেইখানের যে বেসিক প্রপার্টিটা রয়েছে সেটাকে আমরা বলবো পোটেনশিয়াল। আর যখন তার সাথে আমি মাসকে জুড়ে দেবো বলবো পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার হলো? তাহলে ফর গ্র্যাভিটেশন লিখে নাও। ফর গ্র্যাভিটেশন কি লিখবো আমরা? যে এনার্জি পার ইউনিট মাস ইকুয়ালস টু পোটেনশিয়াল। পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস। আচ্ছা, এটা কি আমরা এভাবে ভাবতে পারি যে 1 কেজির বডিকে নিয়ে যেতে গেলে একতলা উপরে 30 জুল কাজ করতে হয়? এইভাবে ভাবতে পারি ওয়ার্ক হিসেবে, যে একটা বডিকে যদি আমি একতলার উপরে নিয়ে যেতে চাই তার মাস যদি 1 কেজি হয় তাহলে 30 জুল কাজ করতে হয়। তার মানে আমি কিভাবে লিখতে পারি যে ওয়ার্ক ডান, একই জিনিস কিভাবে লিখছি দেখ, ওয়ার্ক ডান ইন লিফটিং এ বডি টু আ হাইট অফ, কতটা হাইট? টু আ হাইট অফ 3 মিটার ইজ 30 জুল। তাই না? এতটা ওয়ার্ক করতে হয় না? তাহলে পোটেনশিয়াল কি? পোটেনশিয়াল হচ্ছে একটা বডিকে কোনো একটা হাইট উপরে নিয়ে যাওয়া ফর মাস 1 কেজি। দিস ইজ ইম্পর্টেন্ট। তখন সেটাকে আমরা বলবো পোটেনশিয়াল। ওকে, তখন সেটা কি বলবো? পোটেনশিয়াল। Okay, so potential is the work done in lifting a body to a height of 3 meter for mass 1 kg. This is known as potential. This is known as potential. Potential এর কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। একটা গাছ আছে, ওকে, একটা গাছ আছে। এই গাছটার হাইট হচ্ছে 2 মিটার, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি। এর পোটেনশিয়াল কত বলবি? ভি দিয়ে লিখলাম। এর পোটেনশিয়াল কত বলবি? ভি স্ট্যান্ডস ফর পোটেনশিয়াল। এর পোটেনশিয়াল কত বলবি? আর যদি একটা 5 কেজির বডিকে তুলতে হয় তার পোটেনশিয়াল এনার্জি কত বলবি? ঝমঝম ঝমঝম পোটেনশিয়াল কত? তাহলে পোটেনশিয়াল হচ্ছে জি ইন্টু এইচ, তাই না? জি কত? 10, এইচ কত? 2, দ্যাট ইজ 20 জুল পার কেজি, রাইট? পোটেনশিয়াল এনার্জি কত হবে? 100 জুল। যদি বলি ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং দি বডি টু হাইট 2 মিটার, কত হবে? ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং দি বডি টু হাইট অফ 2 মিটার, 5 কেজির বডি, কত হবে? 100 জুল। ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং ইউনিট মাস, যেখানে এটা 1 কেজি ধরেছি, টু এ হাইট অফ 2 মিটার, কত হবে? 20 জুল পার কেজি। মানে 20 জুল, 1 কেজি তো বলে দিয়েছি, দ্যাট উইল বি 20 জুল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে?
কোনো প্রবলেম আছে এই জায়গাটায়? আগে দেখো, এখানে প্রবলেম থাকলে এগোতে পারবো না। ক্লিয়ার? এবার সেম জিনিস আমরা চার্জের ক্ষেত্রে ভাবছি। চার্জের কি হচ্ছে, ধর তোকে একটা সার্কিট দিয়ে দিয়েছে, সার্কিট একটা রেজিস্ট্যান্স রয়েছে। ক্লিয়ার? তুই একটা চার্জকে, একটা পজিটিভ চার্জ যার ভ্যালু হচ্ছে কিউ, তাকে টোটালটা ঘুরিয়ে আনছিস, তাতে ডাব্লু কাজ করেছিস। এটাকে এইভাবে ভাব যে কিউটা হচ্ছে 5 কেজির বডিটা। ক্লিয়ার? টোটাল তুই তাকে ঘুরিয়ে এনেছিস, ঘুরিয়ে এনে তোর 100 জুল কাজ খরচা হয়েছে। তাহলে বলতো এখানে পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট মাস। পোটেনশিয়াল হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট মাস। পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল ওয়ার্ক ডান পিএস, ওয়ার্ক ডান বার ইউনিট মাস। তার মানে কি, ওয়ার্ক ডান বাই টোটাল চার্জ যদি এত হয়, তার মানে 100 জুল বাই 5 কেজি যদি এত হয়, তাহলে পোটেনশিয়াল কত হবে? পার কেজিতে কত হবে? এইভাবে ভাব যে 5 কেজির জন্য তোকে খরচা করতে হচ্ছে 100 জুল, তাহলে 1 কেজির জন্য কত খরচা করতে হবে? 100/5। ক্লিয়ার হয়েছে? ত্রিপম ক্লিয়ার? যে 5 কেজির জন্য খরচা করতে হচ্ছে 100 জুল, তাহলে 1 কেজির জন্য কত খরচা করব? 100/5। রাইট? তার মানে দ্যাট উইল বি 20 জুল পার কেজি। এবার এইটাকে ইলেকট্রিক্যাল সার্কিটে তো আর এইগুলো হবে না। ইলেকট্রিক্যাল সার্কিটে কি হবে, যে সাপোজ কিউ হচ্ছে 4 কুলম্ব, ডাব্লু ইকুয়ালস টু 100 জুল, পোটেনশিয়াল কত হবে? গুড, দ্যাট উইল বি 100 জুল বাই 4 কুলম্ব, সো 25 জুল পার কুলম্ব। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আমাদের কি কোনো কনফিউশন আছে? এছাড়া অন্য কোনো প্রবলেম? নো। বুঝতে পেরেছিস? সো পোটেনশিয়াল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ার্ক ডান ইন টেকিং অ্যান ইউনিট পজিটিভ চার্জ অ্যারাউন্ড অ্যান এন্টায়ার সার্কিট। লিখে নাও, potential is defined as the work done in bringing a unit positive charge around an entire circuit. ওকে কাকু, একটু ভেজিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা, এটুকু বোঝা গেছে? কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, এইটা হচ্ছে সার্কিটের কনসেপ্ট হিসেবে পোটেনশিয়াল। এবার আসি পয়েন্টের কনসেপ্ট হিসেবে পোটেনশিয়াল। মনে করো এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, তাহলে আমি যদি এখানে আর একটা প্লাস কিউ চার্জ রাখি, ও কি চাইবে এই চার্জটা এইদিকে আসুক? ভালো করে বোঝো, বড় প্লাস কিউ চার্জটা কি চাইবে ছোট প্লাস কিউ চার্জটা ওর দিকে আসুক? চাইবে? চাইবে? আওয়াজ শুনতে পাচ্ছি না আমি। কেন চাইবে না? কেন চাইবে না? কেন? লাইক চার্জেস অ্যাট্রাক্ট করে না রিপেল করে? রিপেল করে। দুটো পজিটিভ তো, তাহলে ওরা অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে? তার মানে এর টেন্ডেন্সি কী হবে, যে একে দূরে সরিয়ে দেওয়া, তাই না? কিন্তু এই যে ইউনিট পজিটিভ চার্জটা রয়েছে, তাকে যদি আমাকে এর কাছে নিয়ে আসতে হয়, আমাকে কাজ করতে হবে। ভেবে দেখ, ভেবে দেখ। আমার এখানে একটা পজিটিভ চার্জ আছে, আমার এখানে একটা পজিটিভ চার্জ আছে, এর কাছে আসতে চায় না। এ কী চায়? থেকে দূরে চলে যেতে, কারণ এ তো ঠেলবে সবসময় ওকে। তা যদি একে, এই যেহেতু ওকে ঠেলছে, বড় চার্জটা কী করছে, একে ঠেলছে, যদি ওকে এর কাছে নিয়ে আসতে হয়, তাহলে আমাকে কাজ করতে হবে নাকি এমনি আসবে? কাজ করতে হবে। যদি কাজ না করি তাহলে তো এমনি ঠেলবে। ভালো করে বোঝ, ওর পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, পজিটিভ চার্জের নেচার অনুযায়ী ও ওকে ঠেলে দেবে। কিন্তু যদি আমি কোনোভাবে চাই যে ওকে ওর না ঠেলুক, ওর কাছে নিয়ে আসি, এটা তো পসিবল না। তাহলে পসিবল একমাত্র কেসে কি, যদি আমি ওর উপরে এক্সট্রা কাজ করে ওকে ঠেলে ঠেলে এদিকে নিয়ে আসি। বুঝতে পেরেছিস? পরিষ্কার হয়েছে যে আমি একটা পজিটিভ চার্জকে আর একটা পজিটিভ চার্জের কাছে তখনই নিয়ে আসতে পারি যখন এই বাইরে থেকে ওর উপরে কোনো একটা এক্সট্রা কাজ করব। তাহলে আমাকে যদি প্লাস কিউকে এই দিকে নিয়ে আসতে হয়, তাহলে আমাকে এক্সট্রা ওয়ার্ক ডান করতে হবে না? আমি যদি এক্সট্রা ওয়ার্ক ডান না করি,
তাহলে কি প্লাস কিউটা ক্যাপিটাল কিউ এর দিকে আসবে? ভেবে দেখ একবার, রাইট? এবার মনে কর যে আমি এই প্লাস কিউ চার্জ থেকে আর ডিস্টেন্স দূরে নিয়ে আসতে চাইছি। কত দূরে নিয়ে আসতে চাইছি? আর ডিস্টেন্স দূরে। আর এখান থেকে ও রয়েছে ইনফিনিটিতে। কোথায় রয়েছে? ইনফিনিটিতে। তাহলে আমি চার্জটাকে কোথায় আনতে চাইছি? ইনফিনিটি থেকে আর ডিস্টেন্স দূরে আনতে চাইছি, রাইট? রাইট? এই পয়েন্টটার নাম দিলাম আমি পয়েন্ট এ। এখানে পোটেনশিয়াল যদি ভি এ লিখি, তাহলে ভি এ ইকুয়ালস টু ওয়ার্ক ডান in bringing an unit positive charge from infinity to the point A. বোঝা গেল? ক্লিয়ার? না বুঝতে পারলে বলবে। ধর এটা একটা 5 কুলম্বের চার্জ, আমি 5 কুলম্বের চার্জকে তাহলে ইনফিনিটি থেকে বিতে নিয়ে এসেছি, তার জন্য একটা ওয়ার্ক ডান তো করেছি। ওটা ওয়ার্ক ডান ফর কত কুলম্ব চার্জ? 5 কুলম্ব চার্জ। কিন্তু আমার ডেফিনেশন কি বলছে? যে ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসবো, তখনই সেটাকে ভিএ বলবো। তাহলে যদি ইউনিট পজিটিভ চার্জকে এখানে নিয়ে আসি, তাহলে সেটাকে ভিবি বলবো। তাহলে ভিবি মানে কি? ওয়ার্ক ডান টু ব্রিং ইউনিট পজিটিভ চার্জ অ্যাট বি, তাই না? কিন্তু আমার কি এখানে ইউনিট পজিটিভ চার্জ আছে? না তো, 5 কুলম্ব চার্জকে এনেছি। তা 5 কুলম্ব চার্জ আনতে 100 জুল খরচা হয়েছে, 1 কুলম্ব চার্জ আনতে কত জুল খরচা হবে? কি করে? 100/5। তার মানে যদি আমার W5 কাজ হয় 5 জুলকে আনতে, তাহলে বাই 5 করব। ক্লিয়ার? তাহলে আমি যদি W কাজ হয় W জুল কাজ হয় কিউ চার্জকে আনতে, তাহলে ডিভাইড বাই কি করব? কিউ করব। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে যদি আমার এখানে কোনো একটা চার্জ থাকে, সেখান থেকে কোনো একটা ডিস্টেন্স দূরে যদি আমি কোনো একটা চার্জকে ইনফিনিটি থেকে নিয়ে আসি, সবাই স্ক্রিনে দেখাও, যদি কোনো একটা চার্জকে ইনফিনিটি থেকে নিয়ে আসতে যদি আমার ডাব্লু জুল কাজ খরচা হয়, এবং যদি আমি কিউ চার্জকে নিয়ে আসি, তাহলে পোটেনশিয়াল কত হবে? W/Q। ক্লিয়ার হয়েছে? আর ভুল হবে এটা? অঙ্ক করো। কোয়েশ্চেন: let a work is done amounting to 6.4 into 10 to the power minus 16 joule to bring a charge of 1.6 into 10 to the power minus 19 coulomb. Find out the potential. Find out the potential at that point. Find out the potential at that point. ঝমঝম করো, ফাস্ট ফাইন্ড আউট দি পোটেনশিয়াল এট দ্যাট পয়েন্ট। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? ভি ইকুয়ালস টু W/Q। ডাব্লু কত এখানে? প্রত্যেকে ডাব্লু কত? -16 জুল। কিউ কত? তাহলে কি হবে? 6.4 into 10 to the power minus 16 by 1.6 into 10 to the power minus 19, তাই না? এটা কাটলে হয় 4, তাই তো? তাহলে 4 into 10 to the power minus 9 plus 19 minus 16 কত হলো? 3। সো দ্যাট উইল বি 4000। ডাব্লু মানে কি? জুল, তাই না? বাই কুলাম, জুল কুলাম টু দি পাওয়ার -1। ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম, আচ্ছা, এই যে জুল পার কুলম্ব, এইটাকে ইন এসআই আমি বলবো ভোল্ট। কি বলবো? ভোল্ট। অর 1 ভোল্ট
শর্টে ভি দিয়ে লিখবো ইকুয়ালস টু 1 জুল পার কুলম। ক্লিয়ার? আচ্ছা, এবার করব কনসেপ্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স। কনসেপ্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স। মনে করো এখানে একটা প্লাস কিউ চার্জ ছিল, ওকে? এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। পয়েন্ট এ অবধি আসতে আমার কাজ করতে হয়েছে ডাব্লিউ এ, পয়েন্ট বি অবধি আসতে কাজ করতে হয়েছে ডাব্লিউ। তার মানে কি ইনফিনিটি থেকে যখন পয়েন্ট বি অবধি এসেছি কতটা কাজ করেছি? শুনতে পাচ্ছি না, এই মাস্কগুলো খোলতো, বিশাল কোভিড হয়েছে, মাস্ক খোল। ইনফিনিটি থেকে যখন বি অবধি এসেছি কতটা ওয়ার্ক ডান হয়েছে? ডাব্লিউ বি। ইনফিনিটি থেকে যখন এ অবধি এসেছি কতটা ওয়ার্ক ডান হয়েছে? ডাব্লিউ এ, রাইট? আমি দুটো জায়গাতে সেম চার্জকে নিয়ে এসেছি, এই ক্ষেত্রেও কিউ চার্জকে বিতে নিয়ে এসেছি, কিউ চার্জকে এতে নিয়ে এসেছি। তাহলে বলতো ভি বি কত হবে? ডাব্লিউ বি বাই কিউ। বলতো ভি এ কত হবে? ডাব্লিউ এ বাই কিউ। বুঝতে পেরেছিস? কারণ বি অবধি আসতে সাপোজ আমি 20 জুল কাজ করেছি, এ অবধি আসতে সাপোজ আমি 40 জুল কাজ করেছি। তাহলে বি অবধি আসতে যদি 20 জুল কাজ করি, 20 বাই ওর চার্জ, তারপর চার্জ হচ্ছে 5, তাহলে 20 বাই 5 কত হয়? 4। পরিষ্কার হলো? আবার এ অবধি আসতে 40 জুল কাজ করেছি, কিন্তু চার্জ হচ্ছে 5, তাহলে কতটা কাজ করেছি অ্যাকচুয়ালি? পোটেনশিয়াল কত? 8। তার মানে ডাব্লিউ বি বাই কিউ, ডাব্লিউ এ বাই কিউ, ভিবি আর ভি এ পেয়ে গেছি। এবার আমি যদি এতে আসি আর বিতে আসি, কোন জায়গায় আমার বেশি ওয়ার্ক ডান করতে হবে? এ অবধি আসতে না বি অবধি আসতে? এ অবধি আসতে। তাহলে নিশ্চয়ই ডাব্লিউ এ গ্রেটার দেন ডাব্লিউ বি। তার মানে কিউ এর ভ্যালু তো সেম, তাহলে ডাব্লিউ এ বাই কিউ নিশ্চয়ই গ্রেটার দেন ডাব্লিউ বি বাই কিউ। তার মানে নিশ্চয়ই ভি এ গ্রেটার দেন ভিবি, তাই না? এবার যদি আমি একটা কোয়ান্টিটিকে ডিফাইন করি ডেল্টা ভি, কি এটা? ডেল্টা ভি, ভি এ মাইনাস ভিবি, এটাকে বলবো পোটেনশিয়াল ডিফারেন্স। কি বলবো এটাকে? পোটেনশিয়াল ডিফারেন্স। একটা অঙ্ক করো। লেট the work done to bring a charge of plus 3 coulomb to x be 19 joule and to y be 25 joule. Okay, find vy minus vx. জমজম করো, find vy minus vx। তাহলে কিভাবে বার করেছি? যে vy minus vx মানে wy minus wx by 3, তাই না? মানে বাই কিউ, কিউ হচ্ছে এখানে 3 কুলম বলে দিয়েছে, বাই কিউ। তাহলে কি করব? 25 মাইনাস 19 বাই 3, 6 বাই 3, দ্যাট ইজ 2 জুল পার কুলম বা 2 ভোল্ট। পরিষ্কার? এটাকে বলবো পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, আচ্ছা, এবার করব কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স। কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স, এটা বোঝার জন্য আমরা সিম্পলি কি করব? একটা মেটেরিয়ালকে ধরব। সাপোজ এটা একটা সোডিয়াম মেটাল। সোডিয়াম কি? 2311, রাইট? সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রনকে বার করে দিই, কি করলাম? একটা ইলেকট্রনকে বার করে দিই, তাহলে সোডিয়াম তার চারিপাশে অনেকগুলো ইলেকট্রন ছিল, এখান থেকে একটা ইলেকট্রনকে বার করে দিলাম, তাহলে আমি কি একটা সোডিয়াম প্লাস আর একটা ই মাইনাস পাবো না? এই সোডিয়াম প্লাসটাকে বলবো সোডিয়াম কার্নেল, তার সাথে একটা ই মাইনাস। ক্লিয়ার হলো? এই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এইটা দিয়ে, আর এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছি এটা দিয়ে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই যে ইলেকট্রনটা আমি এখান থেকে পেলাম, এটাকে বলে ফ্রি ইলেকট্রন। কি ইলেকট্রন বলে? ফ্রি ইলেকট্রন। তো কি দেখতে পাবো? যে যখন আমরা অনেকগুলো সোডিয়ামকে দেখতে পাবো, দেখবো সোডিয়াম কার্নেলগুলো এইভাবে অ্যারেঞ্জড আছে।
কার্নেল, কার্নেল মানে শুধু পজিটিভ পার্টটা। ক্লিয়ার? কিন্তু সোডিয়াম যে ইলেকট্রনসগুলো সেগুলো তো ফ্রি। কোন ইলেকট্রন? শুধু ওই একটা ইলেকট্রন, সব ইলেকট্রন নয়, কিন্তু যে ইলেকট্রনটা কন্ডাক্ট করবে আউটার মোস্ট অরবিটের যে কন্ডাক্টিং ইলেকট্রন সেটা ঘুরে বেড়াবে। ক্লিয়ার হলো? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11। 2 8 1, লাস্টে কে পড়ে আছে? 1। একটা কি করবে? ফ্রি ইলেকট্রন বা কন্ডাক্টিং ইলেকট্রন হিসেবে বিহেভ করবে। এই ইলেকট্রনটা কি করবে? উইল টেক পার্ট ইন কন্ডাকশন, উইল টেক পার্ট ইন কন্ডাকশন। ক্লিয়ার? তার মানে এই ইলেকট্রনটা কন্ডাক্ট করতে শুরু করবে, তাহলে কি করবে? এরমভাবে ফ্লো করতে শুরু করবে, রাইট? কিন্তু সমস্যা হচ্ছে যে ও এরকমভাবে যেতে পারবে না। ইলেকট্রনটা যদি মনে করে যে আমি এরমভাবে যাব, পারবে না। ও যদি মনে করে যে আমি এরম করে চলে যাব, তাও পারবে না। ব্যাপারটা কীরকম হয় দেখ। ইলেকট্রন অ্যাকচুয়ালি ফ্লো কীভাবে করে। ইলেকট্রনের যে স্পিড সেটা কিন্তু নেহাত কম নয়, অনেকটাই বেশি, 10⁶ মিটার পার সেকেন্ড, অলমোস্ট এরকম স্পিড ওর। বাট ইলেকট্রন যখন ফ্লো করে কারেন্টের তারের মধ্যে দিয়ে, ওটা সামথিং মিলিমিটার পার সেকেন্ডে ফ্লো করে। প্রশ্ন হচ্ছে স্যার, ইলেকট্রনের স্পিড যদি সামথিং 10⁵ মিটার পার সেকেন্ড হয়, তাহলে কারেন্ট কেন এত স্লোলি ফ্লো করে? কারণ ইলেকট্রনের ফ্লোকেই তো আমরা কারেন্টের ফ্লো হিসেবে ধরবো, তাই না? তাহলে কারেন্ট কেন এত স্লোলি ফ্লো করে? দেখ গল্পটা কীরকম হয়। ইলেকট্রনটা এখান থেকে এখানে গেল, এই এলো, দিয়ে এইখানে গেল, এই এলো, এই এলো, এই এলো, দেখেছিস ও ধাক্কা খাচ্ছে। কিন্তু একটা জিনিস কি বুঝতে পারছি, যে যতই ধাক্কা খাক একটু করে হলেও সামনের দিকে এগোচ্ছে, তাই না? তাই ধাক্কাও খাচ্ছে, কিন্তু কি হচ্ছে? একটু করে হলেও এগোচ্ছে না সামনের দিকে? ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, কিন্তু দেখ একটু করে হলেও একটুখানি করে এগোচ্ছে কালোটা, তাই না? তাই না? তার মানে এই যে কালোটা ধীরে 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 একটুখানি করে এগোলো, ও তো অনেকটা টাইম নিল, তার মধ্যে ইলেকট্রনটা গাদাখানিকবার কলিশন করে ফেলেছে। এই যে স্পিড, যে স্পিডে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা ট্রাভেল করছে, সেটা হচ্ছে স্পিড অফ ইলেকট্রন। বাট যে স্পিডে সমস্ত ইলেকট্রন ধাক্কা খেতে 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 একটু 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 করে কালোটা এগোচ্ছে, তার মানে কি সমস্ত ইলেকট্রনের একটা অ্যাভারেজ স্পিড যে সামনের দিকে যাচ্ছে, এটাকে বলবো ড্রিফট ভেলোসিটি। কি বলবো? ড্রিফট ভেলোসিটি। বোঝা গেল কথাটা? গল্পটা কীরকম, তোরা বন্ধুরা হাঁটতে হাঁটতে যাচ্ছিস, তোকে যদি একটা দৌড়াতে বলা হয়, তোরা কী করবি? স্ট্রেট দৌড়ে চলে যাবি, খুব ইজি, তাই না? কিন্তু যদি তোকে এরকম করা হয় যে তোদেরকে বলা হলো যে তোমরা নিজেদের মতো করে যাও, তোরা বন্ধুদের মধ্যে গুলতানি মারলি, ওকে ঠেলা দিলি, ওকে মজা করলি, দিয়ে ফেলে দিলি, তুললি, তোরা কি অত স্পিডে এসে পৌঁছাতে পারবি গেট অবধি? না। তাহলে তোদের সবার গেট অবধি পৌঁছানোর একটা স্পিড আছে, তোদের ইন্ডিভিজুয়ালি কিন্তু স্পিড অনেক বেশি। বোঝা গেল কথাটা? কিন্তু তোরা সেই স্পিড নিয়ে গেটে পৌঁছাস না। তোরা কি করিস? নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করতে করতে একটা অ্যাভারেজ স্পিড নিয়ে পৌঁছাস। তোরা যদি ইলেকট্রন হোস, তাহলে সেই অ্যাভারেজ স্পিডটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হলো? আর তাহলে দুটো জিনিস বুঝলাম, একটা হচ্ছে স্পিড অফ ইলেকট্রন, একটা হচ্ছে স্পিড অফ ইলেকট্রন যেটা ভেরি হাই, আর একটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড অফ দি ড্রিফটিং ইলেকট্রনস, অ্যাভারেজ স্পিড অফ দ্য ড্রিফটিং ইলেকট্রনস। লিখে নাও, একটা হচ্ছে স্পিড অফ ইলেকট্রন হুইচ ইজ ভেরি হাই, আর একটা ড্রিফট ভেলোসিটি হুইচ ইজ অ্যাভারেজ স্পিড অফ দি ড্রিফটিং ইলেকট্রনস। ডান? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এই অ্যাভারেজ স্পিড অফ দি ড্রিফটিং ইলেকট্রন ইজ ভেরি লেস, খুব লেস, সামথিং মিলিমিটার পার সেকেন্ড, এতটাই লেস। আচ্ছা, চলে আসবো আজকে নেক্সট ইম্পর্টেন্ট টপিক। তাহলে কি ড্রিফট ভেলোসিটি বুঝতে পেরেছিস? কারোর কনফিউশন থাকলে আমাকে বলবি। আছে কোনো? ওকে। নেক্সট হচ্ছে ওহমস ল, ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টার দিয়ে করো। ওহমস ল। ওহম কি বললো? সাপোজ আমার এখানে একটা কন্ডাক্টর আছে, আমি কি করলাম, এই কন্ডাক্টরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট, আমরা আগেই পড়েছি ভিএ ভিবি, মনে আছে? সাপোজ এখানে ভিএ দিলাম হচ্ছে 10 ভোল্ট, এখানে ভিবি দিলাম হচ্ছে 5 ভোল্ট।
বলতো এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত? আচ্ছা এটা ইজি করি, এটা দিলাম হচ্ছে 8 ভোল্ট। পোটেনশিয়াল ডিফারেন্স কত বলতো? ডেল্টা ভি কত বলতো? ভিএ মাইনাস ভিবি কত বলতো এটা? তাহলে 10 মাইনাস 8 দ্যাট ইজ 2 ভোল্ট, তাই তো? আমি কি করলাম, সেম নিলাম, শুধু গল্পটাকে পাল্টে দিলাম। কিরম পাল্টে দিলাম? সেম নিলাম, জাস্ট গল্পটাকে পাল্টে দিলাম। পাল্টে দিয়ে কি করলাম, যে আমি এইখানটাতে দিলাম হচ্ছে 15 ভোল্ট, এখানটাতে দিলাম 5 ভোল্ট। বলতো পোটেনশিয়াল ডিফারেন্স কত? কত? গুড। বাকিরা চুপ করে আছো কেন? পোটেনশিয়াল ডিফারেন্স কত? 10। ক্লিয়ার? কোনটার পোটেনশিয়াল ডিফারেন্স বেশি, কেস 2 নাকি কেস 1? কেস 2। ক্লিয়ার? এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স হচ্ছে যে কোনো একটা মেটেরিয়ালের প্রপার্টি, ওটা চেঞ্জ করা যায় না চট করে, ঠিক আছে? সাপোজ এর একটা রেজিস্ট্যান্স আছে, এর একটা রেজিস্ট্যান্স আছে। ওহম কি বলছে? ওহম বলছে আমাদেরকে যে মোর দি পোটেনশিয়াল ডিফারেন্স, more the potential difference, more amount of current will flow. যত পোটেনশিয়াল ডিফারেন্স বেশি তত বেশি কারেন্ট ফ্লো করবে। তার মানে এই ডেল্টা ভিকে যদি আমি সিম্পল ভি দিয়ে লিখি, কাকে ভি দিয়ে লিখছি? ডেল্টা ভিকে ভি দিয়ে লিখছি। কাকে ভি দিয়ে লিখছি? ডেল্টা ভিকে। তাহলে ভি প্রপোর্শনাল টু আই, কারণ বলেছে ভোল্টেজ যত বেশি হবে কারেন্ট তত বেশি হবে, তাই না? তাহলে এখানেও কি ভি প্রপোর্শনাল টু আই, তাহলে কারেন্ট কোনটাই বেশি হবে? একে বেশি হবে না দুয়ে বেশি হবে? দুয়ে। সো আই উইল বি মোর ইন কেস 2। ক্লিয়ার হলো কথাটা? তাহলে যদি ওহমস ল কি ইউজ করি, তাহলে ভি প্রপোর্শনাল টু আই, রাইট? অর ভি ইকুয়ালস টু কি হবে? আই টাইমস আর। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ভি প্রপোর্শনাল টু আই অর ভি উইল বি ইকুয়ালস টু আই টাইমস আর। এই যে কনস্ট্যান্টটা নিয়ে এলাম, এটা হচ্ছে একটা মেটেরিয়াল ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট। মেটেরিয়াল ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট, এটার নাম হচ্ছে রেজিস্ট্যান্স। এটার নাম কি? এটার নাম হচ্ছে রেজিস্ট্যান্স। ইজ দ্যাট ক্লিয়ার? মনে করো, লেট, কোয়েশ্চেন করো, লেট এ পোটেনশিয়াল ডিফারেন্স of 50 volt is applied and a current of 5 ampere is derived from it. Find the resistance. ঝটপট বার করো তো রেজিস্ট্যান্সটা, ঝটপট বার করো। ফাইন্ড দি রেজিস্ট্যান্স। কি হবে এখানে? দেন ভি ইকুয়ালস টু আই আর, অর আর কি হবে? ভি বাই আই। ভি কত? 50 ভোল্ট, আই কত? 5 অ্যাম্পিয়ার, দ্যাট উইল বি 10 ওহম। ক্লিয়ার হয়েছে? এই যে সাইনটা দিলাম এটাকে বলে ওহম। কি বলে এটাকে? ওহম। এটা হচ্ছে এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স। হোয়াট ইজ ইট? এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স। আচ্ছা তাহলে বলতো যে কিলো ওহম মানে কত ওহম হবে? 1000 ওহম। ভেরি গুড। মেগা ওহম 10 টু দি পাওয়ার 6 ওহম। গিগা ওহম আমাদের লাগে না, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস করব, রিলেশন লেখো। রিলেশন বিটুইন রেজিস্ট্যান্স অ্যান্ড কন্ডাক্টেন্স। দেখ, কন্ডাক্টেন্স ইকুয়ালস টু 1 বাই রেজিস্ট্যান্স। ফর্মুলাটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? কন্ডাক্টেন্স ইকুয়ালস টু 1 বাই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সকে আমরা ওহম দিয়ে লিখছি, তাহলে এটা নিশ্চয়ই 1 বাই ওহম বা ওহম ইনভার্স। ক্লিয়ার হলো? তাহলে কন্ডাক্টেন্সের ইউনিট কি? ওহম ইনভার্স। আচ্ছা এইটাকে সিমেনও বলা হয়। কি বলা হয়? SI MEN। ওকে, এটাকে বলা হয় সিমেনও বলা হয়। চলো নেক্সট আমরা করব আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ। ইটস ভেরি ইম্পর্টেন্ট। স্টার দিয়ে করবে। আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ।
ওকে, জাস্ট হোল্ড করো। তাহলে আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ একটু দেখবো। দেখো আমাকে ওমস ল কি বললো, ভি প্রপোর্শনাল টু আই, তাই না? তার মানে ভি বাড়লে আই কীভাবে বাড়বে, ডাইরেক্ট বাড়বে। আমি ওমস ল থেকে কী পেলাম, ভি ইকুয়ালস টু আর আই বা আই আর, তাই না? আর হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখেছিলাম ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এখানে সি এর জায়গায় জিরো না, রাইট? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এখানে এক্স ভেরিয়েবল, আই ভেরিয়েবল, ওয়াই ভেরিয়েবল, ভি ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে ওয়াই কাকে করেসপন্ড করছে, ভি কে। এক্স কাকে করেসপন্ড করছে, আই কে। সি এর জায়গায় কে আছে, জিরো। তার মানে ওয়াই ইন্টারসেপ্ট আছে না। যদি ওয়াই ইন্টারসেপ্ট না থাকে তাহলে কোথা থেকে শুরু হচ্ছে, অরিজিন থেকেই শুরু হচ্ছে না, কারণ ওয়াই ইন্টারসেপ্ট তো জিরো। যদি আমি ভি কে এইদিকে প্লট করি, আই কে এইদিকে প্লট করি, তাহলে আই যত বাড়বে ভি তত বাড়বে। কীরকম হবে আমার গ্রাফটা, স্ট্রেট লাইন। সো লেখো ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ, ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ is always a straight line inclined at an angle to the horizontal. Inclined at an angle to the horizontal লেখা হয়েছে, ঝটপট লিখে নাও, inclined at an angle to the horizontal. ক্লিয়ার? একটা সার্কিট ডায়াগ্রাম দেখব, সার্কিট ডায়াগ্রাম। আচ্ছা আমাকে একটা জিনিস বলতো, ভোল্ট মিটার আমি রেজিস্ট্যান্সের প্যারালে লাগাই না সিরিজে লাগাই? প্যারালে লাগাই। ভালো করে দেখো, এটা আমার দুটো কম্পোনেন্ট লাগবে, একটা লাগবে অ্যামমিটার, একটা লাগবে ভোল্ট মিটার, একটা লাগবে ব্যাটারি, ওকে? আর কি লাগবে, একটা লাগবে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা লাগবে রিওস্ট্যাট। রিওস্ট্যাট, ক্লিয়ার হলো কথাটা? ভালো করে দেখো কি করছি, আমি একটা ব্যাটারি নিয়েছি, রাইট? এই ব্যাটারির সাথে কাকে লাগিয়েছি, ব্যাটারির সাথে একটা রিওস্ট্যাটকে লাগিয়েছি। কাকে লাগিয়েছি, রিওস্ট্যাটকে লাগিয়েছি। রিওস্ট্যাট কি করে, আমার ভোল্টেজটা চেঞ্জ করতে হেল্প করে। রিওস্ট্যাট যদি বাড়িয়ে দিই খুব কম ভোল্টেজ যাবে, রিওস্ট্যাট যদি কমিয়ে দিই বেশি ভোল্টেজ যাবে সার্কিটে। কি করেছি, এখানে একটা অ্যামমিটার লাগিয়েছি, অ্যামমিটারের সাথে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি, দিয়ে সার্কিটে একটা কি দিয়েছি, সার্কিটটাকে ক্লোজ করে দিয়েছি। সবসময় জানবি যে ভোল্ট মিটারকে রেজিস্ট্যান্সের প্যারালালে ব্যবহার করতে হয়। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে ভোল্ট মিটার কোথায় থাকবে, এটা যদি আমার রেজিস্ট্যান্স আর হয়, এটা যদি রিওস্ট্যাট হয়, এটা যদি সেল হয় বা ব্যাটারি হয়, এটা যদি কি হয়, এটা যদি কারেন্ট অ্যামমিটার হয়, এটা যদি ভোল্ট মিটার হয়। দেখ যে তারে আর লাগানো আছে সেই তারেই এ লাগানো আছে, তাই না? আর দেখ আর এর দুটো মাথার সাথে ভোল্ট মিটারটা লাগানো আছে। অ্যামমিটার কি আর এর দুটো মাথার সাথে লাগানো আছে না, কিন্তু দেখ ভোল্ট মিটারটা দুটো মাথার সাথে লাগানো আছে। এই যে কম্বিনেশনটা আমরা মাথায় রাখবো যে ভোল্ট মিটার, সবাই লিখবে, ভোল্ট মিটার ইজ অলওয়েজ কানেক্টেড in parallel to the resistance. Okay, ammeter is always connected in line to the wire. ওকে, ভোল্ট মিটার সবসময় প্যারালাল কানেক্ট করতে হয়, অ্যামমিটার সবসময় ইন লাইন টু দি ওয়্যার কানেক্ট করতে হয়। পরিষ্কার হয়েছে? কোনো কনফিউশন আছে? গুড। চলো তাহলে আমরা সার্কিট ডায়াগ্রাম দেখলাম, আমরা অ্যামমিটার দেখলাম, আমরা ভোল্ট মিটার দেখলাম।
আমি কি করব, ধীরে ধীরে এই রিওস্ট্যাটটাকে চেঞ্জ করব। তাতে দেখতে পাবো যে যত রিওস্ট্যাটটা চেঞ্জ হবে তত এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বাড়বে, যত ভোল্টেজ ড্রপ বাড়বে তত দেখবো এখানে কারেন্ট বাড়ছে। তাহলে অ্যামমিটারে কারেন্ট শো করবে, তাহলে যত ভোল্টেজ ড্রপ বাড়বে তত কারেন্টও বাড়বে। ইজ দ্যাট ক্লিয়ার? জিজ্ঞেস করব গৌরবকে, গৌরব এটা কি বললাম বলতো, বোঝা আমাকে, সার্কিটটা বোঝা। হুম 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 আর রিওস্ট্যাট যদি কমিয়ে দিই তাহলে ভোল্টেজ বেড়ে যায়, ভোল্টেজ বেড়ে গেলে কারেন্ট বাড়বে না কমবে? কারেন্টও বাড়বে, কারণ ওহমস ল বলেছে ভোল্টেজ প্রপোর্শনাল টু কারেন্ট। তার যে কোনো একটা আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ আমি এইরকম পেয়েছি। এর মধ্যে যদি যে কোনো দুটো পয়েন্ট নিই, একটা এই পয়েন্ট একটা এই পয়েন্ট, তাহলে আমি কি দেখতে পাবো? এই দুটো পয়েন্টের মধ্যে যদি আমি একটা গ্রাফ ড্র করি, তাহলে যদি এই দিকে আমার ভোল্টেজ পয়েন্টেড হয়, এই দিকে কারেন্ট পয়েন্টেড হয়, তাহলে এইটা কোন দিকে চেঞ্জ? কারেন্টের দিকে চেঞ্জ না? প্যারালাল টু দ্য হরাইজন্টাল চেঞ্জ, রাইট? এই ট্রায়াঙ্গেলটার এই এন্ডটাকে ভাব, এটা কোন দিকে চেঞ্জ? এই দিকে চেঞ্জ তো। তাহলে এখানে এটাকে কি লিখবো? ডেল্টা আই। ক্লিয়ার হলো? এই যে দিকের চেঞ্জটা, এটা কোন দিকের চেঞ্জ বল? এদিকে ভি বাড়ছে, তাহলে এটা কি হবে? ডেল্টা ভি। ক্লিয়ার হয়েছে? ওহমস ল কি বলেছে? যে ভি ইকুয়ালস টু আই আর, তাই না? তাহলে আর ইকুয়ালস টু কি হয়? ভি বাই আই, রাইট? আর ইকুয়ালস টু কি হয়? ভি বাই আই। এইটা ডেল্টা ভি, এটা আই। যদি এই ট্রায়াঙ্গেলটা নিই, এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, ট্যান থিটা কি হয় বলতো? ডেল্টা ভি বাই ডেল্টা আই। দেখ, ভি বাই আই যদি আর হয় তাহলে ডেল্টা ভি আই ডেল্টা আই কী হবে? আরই হবে। ক্লিয়ার হলো কথাটা? তার মানে ট্যান থিটা কি আমরা পড়েছি? স্লোপ এম ইকুয়ালস টু ট্যান থিটা, পড়েছি না? তার মানে স্লোপ অফ দি স্ট্রেট লাইন গ্রাফ এম equals tan theta equals r equals delta v by delta I. It's very important, okay? Star में लिखे नाओ. Slope of the straight line graph is the resistance equals to delta v by delta I. আচ্ছা, দেখ এখন অবধি যে গ্রাফটা আঁকলাম সবগুলো স্ট্রেট লাইন গ্রাফ পাচ্ছি, তাই না? স্ট্রেট লাইন ইনক্লাইন এট অ্যান অ্যাঙ্গেল টু দ্য হরাইজন্টাল। এই যত গ্রাফ আমরা দেখলাম বা ওহমস ল যা আমরা এখন অবধি স্টাডি করলাম সবগুলো হচ্ছে ফর ওহমিক কন্ডাক্টর। কি ধরনের কন্ডাক্টর? সবগুলো হচ্ছে ফর ওহমিক কন্ডাক্টর। লিখে নাও, ওহমিক কন্ডাক্টর কারা বলতো? ওহমিক কন্ডাক্টর কারা? হইমাবু, ওহমিক কন্ডাক্টর কারা? ভেরি গুড। দ্য কন্ডাক্টরস দ্যাট ওবেজ Ohm's law, the conductors that obeys Ohm's law is called ohmic conductor. ক্লিয়ার হলো? যে সমস্ত কন্ডাক্টর ওহমস লকে ফলো করবে। আচ্ছা, যারা ফলো করবে না তাদেরকে তাহলে কি বলতে পারি? নন ওহমিক কন্ডাক্টর। তাহলে দোজ হু ডোন্ট ফলো উইল বি নন ওহমিক কন্ডাক্টর। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার নন ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে গল্পটা কেমন হয়? দেখো, নন ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে স্ট্রেট লাইন হয় না, যে কোনো রকম লাইন হতে পারে, এরকম হতে পারে। ডায়োডের ক্ষেত্রে দেখা যায় যদি আমার এদিকে ভোল্টেজ প্লট করি, এদিকে কারেন্ট প্লট করি, ডায়োডের ক্ষেত্রে আমরা এরকম গ্রাফ দেখতে পাই। ক্লিয়ার হলো? দিতে পারি, একই ব্যাপার। তুই যদি এই গ্রাফটাকে এরকম না করে আই নিচে ভি উপরে দিস, তোর আইকে এখানে দিলি, ভিকে এখানে দিলি, তাহলে কি হবে? তাহলে দেখ ভোল্টেজ বাড়াতে 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 হঠাৎ র্যাপিডলি কারেন্ট বেরিয়ে যাবে। এই সেম গ্রাফ দেখেছিস, শুধু আমি অ্যাক্সিসগুলো পাল্টেছি বলে অন্যরকম দেখাচ্ছে। ক্লিয়ার হলো? আচ্ছা, নর্মালি কি করি আমরা? ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটগুলোকে এক্স অ্যাক্সিসে পুট করি। যখন কন্ট্রোল করব আমরা দেখব ভোল্টেজটা হবে আমার কাছে বেশি ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট, তাই ভোল্টেজটাকে সবসময় আমরা এক্স অ্যাক্সিসে পুট করার চেষ্টা করব। ক্লিয়ার হলো? আচ্ছা, সো আমরা ওহমিক কন্ডাক্টর নন ওহমিক কন্ডাক্টর পেয়ে গেলাম। আমার এখানে কি কোনো প্রবলেম আছে? পরিষ্কার বুঝতে পেরেছি?
ভেরি গুড। চলো, সো উই গট ওহমিক কন্ডাক্টর অ্যান্ড নন ওহমিক কন্ডাক্টর। আচ্ছা, এবার ধর আমি একটা ওহমিক কন্ডাক্টর পেয়েছি, আমার যে কোনো একটা পয়েন্টে ধর রেজিস্ট্যান্স বার করতে হবে। ক্লিয়ার? আমি কি করব, এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করব। তাহলে এই ট্রায়াঙ্গেলে এইটা কি পাবো, ডেল্টা ভি পাবো না, এখানে এইটা কি পাবো, ডেল্টা আই পাবো না। তাহলে আমি যদি ডেল্টা ভি বাই ডেল্টা আই করি তাহলে কি পাবো, রেজিস্ট্যান্স পেয়ে যাবো না। তাহলে এইটা হবে রেজিস্ট্যান্স আর দিস পয়েন্ট। কিন্তু এই গ্রাফগুলোর প্রবলেম হচ্ছে সব জায়গায় সমান ট্রায়াঙ্গেল তৈরি হয়। যেমন দেখ এখানে ট্রায়াঙ্গেলটা দেখ, এখানে ওয়াইটা ছোট এক্সটা বড় না। আবার এইখানে ট্রায়াঙ্গেলটা দেখ, এখানে ওয়াইটা বড় এক্সটা ছোট না। ক্লিয়ার হয়েছে? তাহলে কোনো জায়গায় ওয়াই বড় এক্স ছোট, কোনো জায়গায় ওয়াই ছোট এক্স বড়। তার মানে জায়গা টু জায়গাও রেজিস্ট্যান্স ডিপেন্ড করছে। এই রকম সিচুয়েশন যখন রেজিস্ট্যান্সগুলো ডিপেন্ডস অন ভেরিয়াস পজিশন, এটাকে বলে ডাইনামিক রেজিস্ট্যান্স। তাহলে লিখে নাও, ফর নন ওহমিক কন্ডাক্টরস, ফর নন ওহমিক কন্ডাক্টরস dynamic resistances are obtained. Dynamic resistance মানে resistances that changes from time to time, okay, বা according to voltage. চলো নেক্সট করব factors affecting resistance. Factors affecting resistance. দেখো, ইটস ইম্পর্টেন্ট, অঙ্ক আসবে হ্যাঁ এখান থেকে অনেক। ফার্স্ট ফ্যাক্টর, আর ইজ ডিপেন্ডেন্ট অন দি মেটেরিয়াল অফ দ্য ওয়্যার। আমাকে একটা কথা বল, আমার সব থেকে বেস্ট কোয়ালিটি কন্ডাক্টরকে সিলভার, ওর থেকে ভালো কন্ডাক্টর তো হয় না। এবার যখন আমি মেটেরিয়াল পাল্টাচ্ছি একই জিনিস থাকছে, রেজিস্ট্যান্স বাড়তে শুরু করছে। ধর কপার সিলভারের থেকে বেশি রেজিস্ট্যান্স, কার্বন আরও বেশি রেজিস্ট্যান্স, রাইট? এরম করে করে তুই যদি কোনো একটা এমন সাবস্টেন্সে চলে আসিস, সাপোজ ধর উড ইনসুলেটর হয়ে গেল, তখন ইনফিনিট রেজিস্ট্যান্স। তার মানে কি, যে রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন মেটাল। টাংস্টেনে যা রেজিস্ট্যান্স দেবে, নিক্রোমে নিশ্চয়ই অন্যরকম রেজিস্ট্যান্স দেবে। বোঝা গেল? মেটেরিয়াল যেহেতু আলাদা হয়ে যাচ্ছে, তার মানে যেরকম মেটেরিয়াল তার রেজিস্ট্যান্স সেরকম। পরিষ্কার হলো কথাটা? তার মানে আর ইজ ডিপেন্ডেন্ট অন মেটেরিয়াল অফ দ্য ওয়্যার। এই যে প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল দ্যাট ডিটারমাইন্স হাউ ইটস রেজিস্ট্যান্স উইল বি, এটাকে বলে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটিকে আমরা রো দিয়ে লিখবো, রেজিস্ট্যান্সকে আমরা আর দিয়ে লিখি, রেজিস্টিভিটিকে রো দিয়ে লিখবো। লেখো রেজিস্টিভিটি, ইট ইজ দি ইন্টারনাল প্রপার্টি of a material which determines the degree of resistance it can provide. Okay, which determines the degree of resistance it can provide. লেখা হয়েছে। আচ্ছা, তার মানে কি, ধরো তুমি এখানে একটা মেটাল নিলে, সাপোজ দিস ইজ কপার। তুমি এখানে একটা মেটাল নিলে, সাপোজ দিস ইজ কপার, আর সেম মেটাল সেম থিকনেস সব কিছু সেম, তুমি আর একটা নিলে, সাপোজ তুমি এটা নিলে টাংস্টেন। কার রেজিস্ট্যান্স বেশি হবে, টাংস্টেনের না কপারের? কপারের রেজিস্ট্যান্স বেশি। যার রেজিস্ট্যান্স বেশি সে হিট হয় না, সে কারেন্টকে ভালো অ্যালাউ করে। আর যার রেজিস্ট্যান্স কম সে কারেন্টকে ভালো অ্যালাউ করে, হিট হয় না। যার রেজিস্ট্যান্স বেশি সে কারেন্টকে অ্যালাউ করতে চায় না। তাহলে কার রেজিস্ট্যান্স বেশি? টাংস্টেন। আমার বাল্ব ফিলামেন্টে কি ইউজ করা হয়? টাংস্টেন। দেখ, ও অ্যালাউ করতে চায় না বলে গরম হয়ে যায়, তাই না? হিটেড হয়ে যায় না, তার মানে টাংস্টেন। ইজ আর ক্লিয়ার? ওকে, টাংস্টেন। তাহলে এর রেজিস্টিভিটি কী হবে? বেশি হবে। কপারের রেজিস্টিভিটি কী হবে? কম হবে। ক্লিয়ার হলো? নেক্সট, length of the conductor.
length L of the conductor. R is proportional to L. কিরকম? তুই ধর এইটুকু একটা মেটাল নিয়েছিস, এইটুকু একটা মেটেরিয়াল নিয়েছিস, সাপোজ তার রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। তুই যদি এর ডবল নিস, বাকি সব সেম আছে, এটা হয়ে যাবে 20 ওহম। বোঝা গেল? তার মানে রেজিস্ট্যান্স ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন লেন্থ অফ দ্য কন্ডাক্টর। কি বললাম? রেজিস্ট্যান্স ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন লেন্থ অফ দ্য কন্ডাক্টর। নাম্বার 3, এরিয়া অফ দ্য কন্ডাক্টর, এরিয়া এ। মনে কর তুই এরকম একটা বড় এরিয়ার কোনো একটা মেটাল নিয়েছিস, লেন্থ সেম, আর একটা সেম মেটাল নিয়েছিস বাট ছোট এরিয়ার। ক্লিয়ার? এটা কি এরিয়া? বড় এরিয়া। এটা কি এরিয়া? ছোট এরিয়া। রাইট? রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। তাহলে যদি এরিয়া বড় হয়, রেজিস্ট্যান্স কি হবে? কম হবে। বাকিদের কাছে আওয়াজ শুনতে পাচ্ছি না। এরিয়া যদি ছোট হয়, রেজিস্ট্যান্স কি হবে? ক্লিয়ার হলো? এই যে তিনটে ল 1, 2, 3, এটাকে যদি কম্বাইন করি, কম্বাইনিং দ্য অ্যাবাভ 3, কম্বাইনিং দ্য অ্যাবাভ 3, আমি কি বলতে পারি? আর ইকুয়ালস টু রো এল বাই এ। এটাকে বড় করে বক্স করো, বড় করে বক্স করো। ওকে? আর ইকুয়ালস টু রো এল বাই এ। এইটা দিয়েই কিন্তু আমাদের প্রায় সব অঙ্ক করতে হবে এই চ্যাপ্টারের। ওকে? প্রায় সব অঙ্ক এটা দিয়ে করতে হবে। আর ইকুয়ালস টু রো এল বাই এ, আর ইকুয়ালস টু রো এল বাই এ। ধরো তোমাকে বলে দিলাম যে তোমার বইয়েরই ধরো একটা অঙ্ক দিচ্ছি, জাস্ট ওয়েট। ধরো তোমাকে বলে দিলাম এখানে দেখছি না কোনো অঙ্ক ডাইরেক্টলি এইভাবে রয়েছে। আচ্ছা লেখো কোশ্চেন, ফাইন্ড দ্য resistivity of a wire of length 10 meter, area 5 meter square and resistance 1000 ohm। বার করো তো রেজিস্টিভিটি, জমজম বার করবে, জমজম বার করবে। ফাইন্ড দ্য রেজিস্টিভিটি। দেখো আমরা কি জানি? আর ইকুয়ালস টু রো টাইমস এল বাই এ, তাই না? তার মানে এখান থেকে লিখতে পারি যে রো ইকুয়ালস টু আর ইন্টু এ বাই এল। আর বলে দিয়েছে 1000 ওহম, রাইট? এরিয়া কত বলেছে? 5 মিটার স্কোয়ার। লেন্থ কত বলেছে? 10 মিটার। মিটার মিটার স্কোয়ার কেটে গেল, এটা কেটে 2, এটা কত হলো? 500। ইউনিট কি হলো? 500 ওহম মিটার, তাই না? সো ইউনিট অফ রেজিস্টিভিটি কি? দিস ইজ দি ইউনিট অফ রেজিস্টিভিটি। ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম আছে? নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইফ টু ওয়্যারস of same area is taken where A has length double the length of wire B, find out the ratio of their resistances. Both have same resistivity. জমজম করো। দেখো এটা কি করে করব? টু ওয়্যার সেম এরিয়া, দুটো ওয়্যার নিচ্ছি সেম এরিয়া। এটা হচ্ছে ওয়্যার এ, ওয়্যার বি। শুধু বলেছে ওয়্যার এ হ্যাজ লেন্থ ডবল অফ লেন্থ বি, ওয়্যার বি।
তাহলে এটা ওয়্যার বি নিলাম, ওয়্যার বির লেন্থ কি তাহলে অল্প, তাই না? এরিয়া অফ ক্রস সেকশন সেম, তাহলে এর এরিয়া এ, এর এরিয়াও এ, এর লেন্থ যদি এল হয় এটা কি হবে 12 হবে না? রেজিস্টিভিটি সেম, এর রো, এরও কি রো, এর রেজিস্ট্যান্স আর এ কি হবে রো ইন্টু 12 বাই এরিয়া এ, তাই না? আর বি কত হবে রো ইন্টু এল বাই এরিয়া বি, তাহলে আর এ বাই আর বি কী হবে 2L বাই এল 2, और আর এ ইস টু আর বি কী হবে 2:1। ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার? এখানে একটা জিনিস একটু বলার আছে, সেটা হচ্ছে আমাদের ফোর্থ আর একটা ডিপেন্ডেন্স পয়েন্ট আছে, ওটা এতটা ভাইটাল নয়, কারণ এই যে তিনটে ফ্যাক্টরস আমরা করলাম এটা দিয়ে কিন্তু এই রিলেশনটা আসবে। ওকে, ফোর্থ ফ্যাক্টর কি ডিপেন্ডেন্স অন টেম্পারেচার, লেখো ডিপেন্ডেন্স অন টেম্পারেচার। ওকে, ডিপেন্ডেন্স অন টেম্পারেচার, কী করে টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে? যদি টেম্পারেচার বাড়ে তাহলে রেজিস্ট্যান্স বাড়ে। ধরো তোমার কাছে একটা বাল্ব আছে, ওকে, বাল্বটা নট গ্লোয়িং, আর এখানে একটা বাল্ব আছে, বাল্বটা গ্লোয়িং। গ্লোয়িং বাল্ব মানে কি বাল্বটা হট হয়ে যাবে না? যে বাল্বটা গ্লো করছে না সেটা কোল্ড না? যখন বাল্বটা হট হয়ে যাবে তাহলে তার টেম্পারেচার কি ইনক্রিজ করে গেছে, তার রেজিস্ট্যান্সও ইনক্রিজ করে যাবে। যাই হোক না কেন রো এল বাই এ হওয়ার পরেও বেড়ে যাবে। বোঝা গেল? দুটো সেম বাল্ব, দুটো রেজিস্ট্যান্স সেম হওয়া উচিত, যেই এটা গ্লো করতে শুরু করবে এর রেজিস্ট্যান্স অনেকটা বেড়ে যাবে। ক্লিয়ার হলো কথাটা? কোনো প্রবলেম আছে? গুড। ডিপেন্ডেন্স অন টেম্পারেচার আমরা বুঝতে পেরেছি, রাইট? আচ্ছা, এবার এর অঙ্কের জন্য একটা বিশেষ জিনিস করতে হবে। আর ইকুয়ালস টু রো এল বাই এ দিয়ে যে নিউমেরিক্যালসগুলো হবে তার জন্য দুটো জিনিস আমাকে পড়তে হবে স্পেশালি। ফার্স্ট হচ্ছে স্ট্রেচড, সেকেন্ড হচ্ছে অন ইটসেলফ। এই কিওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, বড় করে হাইলাইট করো। একটা হচ্ছে স্ট্রেচড আর একটা হচ্ছে অন ইটসেলফ। ফার্স্টে আমরা স্ট্রেচড দেখছি। সাপোজ তোমাকে বলা হলো ওয়্যার এ ইজ স্ট্রেচড টু ডাবল, মানে কি? এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরো তোমার এটা একটা ওয়্যার এ ছিল, এটাকে টেনেছি, টেনে লম্বা করে দিয়েছি। ওয়্যারটা এরকম ছিল মোটা, ভালো করে দেখো, গার্ডার যদি টানো পাতলা হয়ে যায় না? গার্ডার পাতলা হয়ে যাওয়া তার মানে তার এরিয়া কমছে না বাড়ছে? তাহলে আমি একটা গার্ডার নিলাম, টেনে দিলাম, গার্ডারটা কি হলো লম্বা হলো, কিন্তু কি হলো তার সাথে সরু হয়ে গেল। তার মানে এর অরিজিনাল এরিয়া ছিল A1, এর অরিজিনাল লেন্থ ছিল L1, নতুন লেন্থ হলো L2, নতুন এরিয়া হলো A2, তাই না? দুটোই পাল্টে যাবে না? কিন্তু ভলিউম কি পাল্টাবে? তাহলে প্রথম কেসে ভলিউম V1 কি হবে A1 L1, পরের কেসে ভলিউম V2 A2 L2, বাট ভলিউম নেভার চেঞ্জেস। গার্ডার যখন টেনে লম্বা করে দিই গার্ডারের ভলিউম কি পাল্টে যায়? না। পাল্টে যায় গার্ডারের ভলিউম? না। তাহলে ভলিউম ডাজ নট চেঞ্জ। তাহলে ভলিউম যদি চেঞ্জ না হয় তাহলে V1 ইকুয়ালস টু V2, তার মানে কি হবে A1 L1 ইকুয়ালস টু A2 L2, রাইট? A1 A1 যদি A2 L2 হয় তাহলে এখানে লিখতে পারি যে A1 বাই A2 ইকুয়ালস টু L2 বাই L1। এই রিলেশনটা আমাদের কাজে লাগবে একটু পরেই। এবার কি বলেছে যে রেজিস্ট্যান্সের চেঞ্জ কি হবে? সাপোজ এইটার রেজিস্ট্যান্স ফার্স্ট যখন কন্ডিশন ছিল তখন রেজিস্ট্যান্স সাপোজ R1, তাহলে R1 কি হবে রো ইন্টু L1 বাই A1, রাইট? সেকেন্ড কেসে রেজিস্ট্যান্স কি হবে R2, সেটা কি হবে রো ইন্টু L2 বাই A2, কারণ ওর লেন্থ L2 এরিয়া A2, তাই না? তাহলে যদি R2 বাই R1 করি, R2 বাই R1 করি কি হবে রো ইন্টু L2 বাই A2 বাই রো ইন্টু L1 বাই A1, তাই হবে না? তাহলে এখানে রেশিও করলে কি পাবো, রো রো কেটে গেল, আর L2 বাই L1 ইন্টু A1 বাই A2, A1 বাই A2 মানে L2 বাই L1, তাই না? সো দ্যাট উইল বি L2 বাই L1, এখান থেকে এই জায়গায় বসালাম ইন্টু L2 বাই L1, সো দ্যাট উইল বি L2 বাই L1 তার স্কোয়ার, তাই না? ক্লিয়ার হলো? এবার যদি লেন্থটা ডাবল হয়ে যায়, ইফ L2 ইকুয়ালস টু 2L1, যদি কি বলেছি লেন্থটা যদি ডাবল হয়ে যায়, তাই না? স্ট্রেচ টু কি ডাবল,
তার লেন্থ যদি ডাবল হয়ে যায় তাহলে কি হবে, এইখানটায় L2 এর জায়গায় 2L1 বসাবো, আর R2/R1 কি হবে 2L1/L1 তার হোল স্কোয়ার, এটা কেটে গেল, দ্যাট উইল বি 4, or R2 equals to 4R1। ক্লিয়ার হয়েছে? তাহলে if the length is doubled, then resistance will be 4 times। ক্লিয়ার হয়েছে? কারো কনফিউশন আছে এটা নিয়ে? লেন্থ ডবল হলে তাহলে রেজিস্ট্যান্স কত টাইমস হলো? শুনতে পাইনি, কত টাইমস হলো? বুঝতে পেরেছিস? কনফিউশন আছে? একটা অঙ্ক দিচ্ছি, কর। কোয়েশ্চেন, a wire is stretched to 5 times its length. Find the ratio of new resistance to old resistance. ঝটপট করো, ফাইন্ড দি রেশিও অফ নিউ রেজিস্ট্যান্স টু ওল্ড রেজিস্ট্যান্স। সো আমরা কি দেখলাম যে R2/R1 ইকুয়ালস টু L2/L1 তার হোল স্কোয়ার হচ্ছে, তাই না? সো দ্যাট ইজ 5L1/L1 তার হোল স্কোয়ার, সো দ্যাট উইল বি 25। ক্লিয়ার? এটা হচ্ছে স্ট্রেচ টু। কি বললাম? স্ট্রেচ টু। নেক্সট কিওয়ার্ড হচ্ছে অন ইটসেলফ। সাপোজ তোমাকে একটা অঙ্ক দিল যে where A is doubled on itself, খুব ইম্পর্টেন্ট, এই কিওয়ার্ডগুলোই কিন্তু পুরো মারাত্মক আর কি। ডাবলড অন ইটসেলফ, দেখো তার মানে কি? মনে করো এখানে তোমার একটা ওয়্যার ছিল, ওয়্যারটার লেন্থ L1, এরিয়া হচ্ছে A1। ক্লিয়ার? আমি এটাকে কি করলাম, এখান থেকে কেটে দিলাম। কি করলাম? কেটে দিলাম। কি করলাম আমি? কেটে দিলে কটা পার্ট পেলাম? রাইট? পেয়েছি তো দুটো পার্ট, ইকুয়াল দুটো পার্ট পেলাম না? এবার কি করলাম, এটা সাপোজ পার্ট 1, এটা পার্ট 2, আমি পার্ট 1-এর মাথার উপরে পার্ট 2-কে বসিয়ে দিলাম। ক্লিয়ার? বলতো ওর আগের এরিয়া ছিল A1, নতুন এরিয়া কত হবে? A2 কি হবে? টোয়াইস অফ A1। বুঝতে পেরেছিস? এইটুকু এরিয়া তার সাথে এইটুকু এরিয়া, এটা A1, এটা A1, তাহলে এখানে দুটো এরিয়া জুড়েছে, কত এরিয়া হলো? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে A2 টোয়াইস অফ A1। ক্লিয়ার? লেন্থ কি হবে? L2 কি হবে? তাই দেখ তো L2 কি হবে? ইনিশিয়াল লেন্থ কত ছিল? L1, তার হাফ না? তাহলে L2 কি হলো? L1/। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটার সময় যদি রেজিস্ট্যান্স R1 হয় তাহলে কি হবে? রো ইন্টু L1/A1, তাই না? R2 কি হবে? রো ইন্টু L2/A2। তাহলে R2/R1 কি হবে? রো ইন্টু L2/A2 বাই রো ইন্টু L1/A1। রো কেটে যাবে, সো দ্যাট উইল বি L2/L1 ইন্টু A1/A2। L2 মানে হচ্ছে L1/2 বাই L1, আর A2 মানে হচ্ছে টোয়াইস অফ A1। তাহলে কত হলো? দেখ, L1 কেটে গেল, A1 কেটে গেল, সো দ্যাট উইল বি 1/4, or R2 উইল বি R1/4, তাই না? ক্লিয়ার হয়েছে? ভালো করে দেখো। ডান? লেখো, নেক্সট কোশ্চেন করো। ইফ এ ওয়্যার is tripled on itself and the initial resistance is 18 ohm, find the new
রেজিস্ট্যান্স করো, ফাইন্ড দি নিউ রেজিস্ট্যান্স, ঝটপট। দেখো ওয়্যার ইজ ট্রিপলড অন, ধরো এই একটা ওয়্যার কি করা হয়েছে, ট্রিপলড অন ইটসেলফ, তাহলে কটা টুকরে কাটা হয়েছে, 3টে টুকরে কাটা হয়েছে না, 3টে টুকরে তো, তা নতুন অরিজিনাল লেন্থ L1, তাহলে নিউ লেন্থ কত করে হবে বলতো, নিউ লেন্থ কত করে হবে, গুড, তাহলে এটা কি হবে, দ্যাট উইল বি L2, যেখানে L2 হচ্ছে L1/3, এর এরিয়া হচ্ছে A1, নতুন এরিয়া কত হবে বলতো, 3A1, তাহলে এটা কি হবে A2, নতুন রেজিস্ট্যান্স R2 ইকুয়ালস টু L2/L1, R2 ইকুয়ালস টু রো L2/A2, তাই না, R1 কি হবে, রো L1/A1, তাই না, or R2/R1 কি হবে, রো L2/L1 ইন্টু A1/A2, রো কেটে গেল, L2 জায়গায় কি বসাবো, L1/3, A1 এর জায়গায় A1, A2 জায়গায় কি বসাবো, 3A1, A1 কেটে গেল, L1 কেটে গেল, সো দ্যাট উইল বি 1/9, or R2 কি হবে, 1/9 R1, so that will be 1/9, R1 মানে কত, 18 ওহম, so that will be 2 ওহম, বোঝা গেছে কথাটা, ডান, আর উই ক্লিয়ার, চলো, অঙ্ক কিন্তু এইরকমই থাকবে, ইজি অঙ্ক, কঠিন অঙ্ক থাকে না, কিন্তু প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, না হলে করতে পারবে না। আচ্ছা এইটুকু আমরা বুঝতে পারলাম, এবার আমরা এটাকে মডিফাই করব, মনে করো তোমার কাছে একটা ওয়্যার আছে, এই ওয়্যারটার রেডিয়াস ধরো R1, তোমার কাছে আর একটা ওয়্যার আছে একটু বড়, তার অন্য কোনো লেন্থ আছে, এই ওয়্যারটার রেডিয়াস ধরো R2, এর লেন্থ হচ্ছে L2, এর লেন্থ হচ্ছে L1, আচ্ছা বলতো এর এরিয়া কত হবে, রেডিয়াস R1, এরিয়া কত হবে, এর এরিয়া কত হবে, এটা তো সার্কুলার ফেস, এরিয়া কত হবে, এরিয়া অফ আ সার্কেল কত হয়, পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু R1 স্কোয়ার না, এটার এরিয়া কত হবে, এর রেডিয়াস R2, এর এরিয়া কত হবে, পাই ইন্টু R2 স্কোয়ার, তাই তো, তাহলে এর রেজিস্ট্যান্স কি হবে, R1 ইকুয়ালস টু রো ইন্টু L1/পাই ইন্টু R1 স্কোয়ার, R2 কি হবে, রো ইন্টু L2/পাই ইন্টু R2 স্কোয়ার, কেন, কারণ A1 আর A2 জায়গায় বসাচ্ছি, ক্লিয়ার, তাহলে R2/R1 কি হবে, রো L2/পাই ইন্টু R2 স্কোয়ার বাই রো ইন্টু L1/পাই ইন্টু R1 স্কোয়ার, রো কেটে গেল, সো দ্যাট উইল বি L2/L1 ইন্টু পাই R1 স্কোয়ার বাই পাই R2 স্কোয়ার, দেখ পাইও কেটে যাচ্ছে, তাহলে L2/L1 ইন্টু R1/R2 তার স্কোয়ার, দিস ইজ R2/R1, অঙ্কের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ওকে, ইটস ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যালস। আচ্ছা দেখ আমরা এখন করব হচ্ছে নেক্সট টপিক, আমরা কন্ডাক্ট্যান্স করেছি, রেজিস্ট্যান্স কন্ডাক্ট্যান্স, এবার করব কন্ডাক্টিভিটি, তাহলে রেজিস্ট্যান্স আর কন্ডাক্ট্যান্সের মধ্যে রিলেশন কি ছিল, কন্ডাক্ট্যান্স ইকুয়ালস টু 1/রেজিস্ট্যান্স, তাহলে কন্ডাক্টিভিটি ইকুয়ালস টু 1/, কি হবে বলতে পারবি, কন্ডাক্ট্যান্স হচ্ছে 1/রেজিস্ট্যান্স, কন্ডাক্টিভিটি ইকুয়ালস টু 1/রেজিস্টিভিটি, রেজিস্টিভিটিকে আমরা রো দিয়ে লিখি, কন্ডাক্টিভিটিকে আমরা সিগমা দিয়ে লিখি, এটা কি, দিস ইজ সিগমা, এটা কি, দিস ইজ রো, ক্লিয়ার, আচ্ছা আর ইকুয়ালস টু রো ইন্টু L/A, তাহলে এখান থেকে রো কি লিখতে পারি, আর ইন্টু A/L লিখতে পারি না, তাহলে কন্ডাক্টিভিটি কি হবে, আর কন্ডাক্টিভিটি সিগমা হচ্ছে 1/রো, তাহলে 1/R ইন্টু A/L, তাহলে কি হয় L/A ইন্টু 1/R, তো এটা খুব ইম্পর্টেন্ট, সিগমা ইকুয়ালস টু 1/R L/A, নিউমেরিক্যালে আসতে পারে, নিউমেরিক্যাল ছাড়া কোনো বিশেষ কিছু দেয় না এটা থেকে, একটু দাঁড়া, ইজি জিনিস, কোন জায়গাটা বল, ওভারভিউ দিয়ে দিই, আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেজিস্টিভিটি,
দেখো রেজিস্টিভিটি একটা ইন্টারনাল প্রপার্টি, সবাই আমার দিকে, রেজিস্টিভিটি একটা, বইটা বন্ধ কর, বই লাগবে না, রেজিস্টিভিটি একটা ইন্টারনাল প্রপার্টি। তাহলে কোন কোন ফ্যাক্টরগুলো রেজিস্টিভিটিকে এফেক্ট করবে, যেগুলো ইন্টারনাল প্রপার্টিকে এফেক্ট করবে? যেমন যদি মেটেরিয়াল আলাদা হয় তাহলে রেজিস্টিভিটি আলাদা হবে, এর নিশ্চয়ই শেখানোর কিছু নেই। আর একটা হচ্ছে যদি টেম্পারেচার বাড়ে তাহলে কি রেজিস্টিভিটি বাড়বে বলেই তো রেজিস্ট্যান্স বাড়বে, লেন্থ আর এরিয়া তো বাড়ছে না। তাহলে রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কার জন্য বাড়বে? রেজিস্টিভিটি বাড়লে বাড়বে। তাহলে রেজিস্টিভিটি দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। প্রথম জিনিস হচ্ছে মেটেরিয়াল, টাইপ অফ মেটেরিয়াল, যেমন মেটেরিয়াল তেমন রেজিস্টিভিটি। টিনের জন্য যা রেজিস্টিভিটি হবে নিশ্চয়ই নিক্রোমের জন্য আরও বেশি হবে, ক্লিয়ার হলো? আর সেকেন্ড হচ্ছে টেম্পারেচার, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার দ্য রেজিস্টিভিটি অলসো ইনক্রিজেস। আচ্ছা, আর একটা জিনিস যেটা করানোর দরকার নেই, জাস্ট মুখে বলে দিচ্ছি, চয়েস অফ মেটেরিয়াল অফ দ্য ওয়্যার। তুই বাড়ির ওয়্যারিং করবি, কী ধরনের তার নিবি? কপার ওয়্যার, অবভিয়াসলি, তার কারণ রেজিস্ট্যান্স কম হবে। নেক্সট হচ্ছে, আচ্ছা সিলভার কেন নিবি না? যদিও সিলভার বেস্ট কন্ডাক্টর, এক্সপেন্সিভ, কারণ আমরা অ্যাফোর্ড করতে পারবো না। তাহলে আমাদেরকে চিপ হতে হবে এবং গুড কন্ডাক্টর হতে হবে, এবং কোরোশন করে নষ্ট হবে না। আয়রন নেবো না কেন? কারণ আয়রন কোরোড হয়ে নষ্ট হয়ে যাবে। আয়রন ইজ অলসো গুড কন্ডাক্টর, বাট আয়রন নেবো না কারণ আয়রন নষ্ট হয়ে যেতে পারে, জং পয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এমন একটা নেবো যেটা কোরোশন ফ্রি, চিপ অ্যান্ড ইকোনমিক্যাল অ্যান্ড অলসো গুড কন্ডাক্টর। রেজিস্ট্যান্স ওয়্যার, রেজিস্ট্যান্সের জন্য কার্বন মেটেরিয়াল কেন নেব? তার কারণ ওটা বেশি রেজিস্ট্যান্স দেয়। নিশ্চয়ই কপার নেবো না, কারণ কপার ইজ এ গুড কন্ডাক্টর, রেজিস্ট্যান্সে পাবো না আমি। ওকে, ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টিন এইসব দিয়ে তৈরি হয় হচ্ছে রেজিস্ট্যান্স ওয়্যার, ক্লিয়ার হলো? নেক্সট হচ্ছে ফিউজ ওয়্যার। ফিউজ ওয়্যার তৈরি হয় লিড, অ্যালয় অফ লিড অ্যান্ড টিন দিয়ে। কেন তৈরি হয়? কারণ মেল্টিং পয়েন্ট লো হয়, তাই একটুখানি হিট হলে ওটা গলে যাবে। ধর 10 অ্যাম্পিয়ারের উপরে যেই কারেন্ট চলে গেল, আমি একটা 10 অ্যাম্পিয়ারের ফিউজ লাগিয়েছি, তাহলে কারেন্ট বেশি হলেও কী করবে? হিট বেশি হয়ে যাবে, হিট বেশি হয়ে তো গলতে হবে। তো এবার ধর এমন একটা মেটেরিয়াল নিলাম যার মেল্টিং পয়েন্ট অনেক হাই, সে তো গলবেই না, বুঝেছিস? মেটাল অফ লিড অ্যান্ড টিন মেল্টিং পয়েন্ট খুব লো, সামান্য হিট হলেই গলে যাবে। সো ইট উইল বি বেটার ফর আ সেফটি ডিভাইস, ক্লিয়ার? নেক্সট হচ্ছে ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিক বাল্বের জন্য কাকে নেব? যার হাই রেজিস্ট্যান্স আছে, ভালো গ্লো করতে পারবে, টাংস্টেন নেব। আচ্ছা, এবং গরম হয়ে যাবে, গ্লো করবে মানে কি? গরম হয়ে যাবে, গরম হয়ে যাতে ছিঁড়ে না যায় বা গলে না যায়, তার মানে তার মেল্টিং পয়েন্ট কী হতে হবে? হাই না লো? হাই হতে হবে। আচ্ছা, আর হিটিং এলিমেন্টের জন্য কী নেব? নিক্রোম, কারণ নিক্রোমের রেজিস্ট্যান্স প্রচণ্ড হাই, বুঝতে পেরেছিস? তাই অনেক বেশি হিট হবে, গ্লো করবে না কিন্তু হিট অনেক বেশি হবে। পরিষ্কার হলো? আচ্ছা, আর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে সুপার কন্ডাক্টর। জানিস সুপার কন্ডাক্টর কাকে বলে? জিরো রেজিস্ট্যান্স, অলমোস্ট, পুরোপুরি জিরো হয় না, অলমোস্ট। তার মানে যদি আমি টেম্পারেচারটা এত কম করতে পারি যে অলমোস্ট 0 কেলভিনের কাছে নিয়ে যেতে পারি, কত কম বুঝতে পারছিস? 0 কেলভিনের কাছে নিয়ে যেতে পারি, তাহলে মলিকুলার মোশনগুলো থেমে যায়। যখন মলিকুলার মোশন থেমে যায়, আমি যদি কোনোভাবে একটা ইলেকট্রনকে পুশ করি, তাহলে তো ওই কার্নেলগুলো তো ভাইব্রেট করছে না। যদি কার্নেলগুলো ভাইব্রেট না করে তাহলে অ্যাটমের ভাইব্রেশন নেই, তাহলে তো ধাক্কা খাওয়ার পসিবিলিটি আরও কমে যাবে, তাই না? তাহলে এমন একটা সময় যদি হয় যে ওদের ভাইব্রেশনটা পুরোপুরি অফ করে দিলাম, শুধু একটা ইলেকট্রনকে পাঠালাম, তাহলে ওরা আরও বেটার ফ্লো করবে, ইলেকট্রনের র্যান্ডম মোশনটা আরও কম হবে, তার মানে কি আমি ওরা ভেরি লেস অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স পাবো। ঠিক আছে? সো চ্যাপ্টারটা ওভার হয়ে গেল। একটা অঙ্ক করব লাস্ট, এই অঙ্কটা করে ছুটি। অঙ্কটা করে এটা পারবে, এটাও পারবে, এটাও পারবে। করো দেখি 6 নম্বর অঙ্কটা করো তো প্রত্যেকে। নিউমেরিক্যাল নাম্বার 6টা করো। নিউমেরিক্যাল নাম্বার 6 বলছে ক্যালকুলেট দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু এ ওয়্যার। ক্যালকুলেট দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু এ ওয়্যার অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বলে দিয়েছে 5 ওহম, কানেক্ট টু এ ব্যাটারি অফ পোটেনশিয়াল ডিফারেন্স ভি বলে দিয়েছে 3 ভোল্ট। কী বার করতে বলেছে? কারেন্ট। কোন ফর্মুলায় ফেলবো বলতো? আর বলে দিয়েছে 5 ওহম, ভি বলে দিয়েছে 3 ভোল্ট, কোন ফর্মুলায় ফেলবো? আই বার করতে বলেছে, আমরা করেছি কোন ফর্মুলা? একটা ল, ভি ইকুয়ালস টু আই আর। ভেরি গুড, করে ফেলো। কি হবে তাহলে? ঝটপট। জমজম। জিরো 0.6। তাহলে কী বার করতে বলেছে? আই। তাহলে আই কী হবে? ভি বাই আর, দ্যাট ইজ 3/5 অর 0.6 অ্যাম্পিয়ার। ওকে, ইউনিট ইজ ইম্পর্টেন্ট, ইউনিট ভুল করলে কিন্তু পুরো তোমাদের ভুল হয়ে যাবে। ওকে, আচ্ছা, তা মোটামুটি যা দেখলাম এখানে ম্যাক্সিমাম অঙ্ক করিয়ে দিয়েছি। সব অঙ্ক বাড়িতে হোমওয়ার্ক করতে হবে।
নেক্সট দিনকে সব থিওরিও লিখে আনতে হবে, লিখে নাও, রাইট ডাউন অল থিওরি অ্যান্ড নিউমেরিক্যাল অফ এক্সারসাইজ 8-এ, রাইট ডাউন অল থিওরি অ্যান্ড নিউমেরিক্যাল অফ এক্সারসাইজ 8-এ। ওকে, এটা হোমওয়ার্ক থাকবে 8-এর এ, এক্সারসাইজ 8-এ, বাড়ি থেকেও পড়ে আসবে।